রাত তখন 11:30 নাগাদ। বাহিরে বিশাল ঝড় বয়ে চলেছে এবং ক্লাব ঘরের ভিতরে মানুষদের মনেও সবাই একে অপরের আনন্দে মেতে উঠেছে। জাংকুক সবেমাত্র একটা শট শেষ করলো। বর্তমানে নিজের মনের অস্থিরতা কমানোর জন্য শট ছাড়া আর কোনো বিকল্প কিছু দেখতে পারছে না জাংকুক। পাশেই মেয়েরা নিচে চলেছে প্রত্যেককে আনন্দ দেওয়ার জন্য। জাংকুক একবার সেদিকে তাকালো, সাথে সাথে চোখটা নিচে নামিয়ে ফেললো। বিবেকে নাড়া দিল জাংকুকের। বাড়িতে বউ রেখে এসে এরকম একটা জায়গায় আসা মোটেও সুপুরুষের কাজ নয়। কি রে মামা, এত চুপচাপ কেন? এখন কি মনটা একটু শান্ত হইছে? শান্ত তো করেইনি, বরঞ্চ মনের ঝড় আরো বাড়ায় দিছে। এরপর থেকে এরকম জায়গায় আসতে আমার কখনো ইন্সপায়ার করবে না। কথাটা বলা মাত্রই জাংকুক সেখান থেকে উঠে দাঁড়ালো। বাইরে তখনও ছিটে ছিটে বৃষ্টি। জাংকুক বৃষ্টিতে ভিজে ভিজে পার্কিং প্লটে গেল। পার্কিং প্লটে যেতে না যেতেই অসংখ্য কাপলের রোমাঞ্চকর মুহূর্ত তার চোখের সামনে ভেসে উঠলো। তারা কি আনন্দই করছে, একে অপরের সাথে মেতে উঠেছে। জাংকুকের রাগটা বেড়ে যাচ্ছে তাদেরকে দেখে। সারা ম্যাচের বউ ভাই নাচানাচি করস, আমার মতো পিছিয়ে বউ পাইতি তাহলে বুঝতি কত ধানে কত জল। কাপালদের নামে অনেক সুনাম গাইতে গাইতে জাংকুক গাড়িটা স্টার্ট দেয়। রাস্তাতে কিছু পানি জমেছিল। জাংকুক ইচ্ছে করে গাড়িটা স্পিডে চালায় যেন সেই পানি কাপালদের গায়ের উপর পড়ে। আর হলো ঠিক তাই। জাংকুকের গাড়ি চালানোর ফলে সেই রাস্তায় জমে থাকা পানিগুলো কাপালদের উপর পড়লো। তবে তারা বিরক্ত একদমই হলো না, সেই মুহূর্তটাকে এনজয় করতে ব্যস্ত হয়ে পড়লো। জাংকুক পুরোটা ঘটনা তার লুকিং ক্লাসে দেখলো, যা জাংকুকের মনে বিরক্ততা আরো বেশি বাড়িয়ে দিল। অস্থিরতা বাড়ছে জাংকুকের মনে। যে অস্থিরতা 13 দিন ধরে তাকে জ্বালাতন দিয়ে যাচ্ছে, যন্ত্রণা দিয়ে যাচ্ছে। জাংকুক অনেক চেষ্টা করছে এই অস্থিরতা কমানোর, তবে পারছেই না। এই বউকে আনার পর থেকেই জাংকুকের অবস্থাটা এমন, না কিছু করতে পারে না কিছু সইতে পারছে। কিছুক্ষণের পথ পাড়ি দিয়ে অবশেষে নিজের ব্ল্যাক হাউসের সামনে চলে আসলো জাংকুক। বাহির থেকে দেখলে বুঝতে পারলো এতক্ষণ বৃষ্টি হওয়ার কারণে হয়তো বা ইলেকট্রিসিটি প্রবলেম হয়েছে এই এলাকায়। কোনো জায়গাতেই কারেন্ট নেই। একই অবস্থা তার বাড়িতেও। জাংকুক নিজের কাছে থাকা এক্সট্রা চাবিটা দিয়ে দরজাটা খুললো। সাথে সাথে বিদ্যুতের গতিতে কেউ একজন আছড়ে পড়লো তার বুকে। থমকে গেল জাংকুক, বেড়ে গেল হৃদস্পন্দন। তার বউ তাকে আস্তে পিষ্টে ধরে রেখেছে। তার শরীর কাঁপছে, ভয় পেয়েছে মেয়েটা, বোঝাই যাচ্ছিল। তার বয়স কম, মাত্র 17। পরিবেশটা তার কাছে নতুন, এখনো হিত বুদ্ধি তেমন একটা হয়নি। জাংকুকের সাথে তার আন্ডারস্ট্যান্ডিংটাও তেমন একটা ভালো না। যদিও তাদের বিয়ে 3 বছর পরিপূর্ণ হলো। তার যখন বয়স 14 ছিল তখনই জাংকুকের সাথে বিয়ে হয়। তবে এত বছর সে শ্বশুর বাড়িতেই ছিল আর জাংকুক বিদেশে। এই মাত্র 13 দিন হলো জাংকুক থেকে নিজের কাছে নিয়ে এসেছে বললে ভুল হবে। এক প্রকার জোর জবরদস্তি করে তাকে পাঠানো হয়েছে জাংকুকের কাছে। এখান থেকেই জাংকুকের মনে অস্থিরতা শুরু। যতদিন বউ ছিল না এরকম অস্থিরতাও কাজ করতো না। এখন তার বউ তার চোখের সামনে ঘুরে বেড়ায়। বাচ্চা বলে জাংকুক কিছু করতে পারে না। তখনও জাংকুকে ভয়ে জড়িয়ে ধরে রেখেছিল। জাংকুকের মনে অস্থিরতা বেড়ে যাচ্ছে তার এরকম কর্মকাণ্ডের কারণে। জাংকুকের মনে মৃত্যুতে এমনিতেই তো বিদ্যুৎ প্রবাহ চলমান ছিল, যাতে এরকম কর্মকাণ্ডে আরো বেশি জোরে জোরে চলতে লাগছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে জাংকুক হয়তো বা অনিয়ন্ত্রিত হয়ে যাবে। তাহলে নিজেকে নিয়ন্ত্রণে আনার জন্য জাংকুক বলে বসলাম, এত ভয় কিসে, ভূত দেখছো? তাই কাপা কাপা কণ্ঠে জাংকুককে একটু সাহস নিয়ে বলতে লাগলো, অন্যান্য সময় আপনি 10টার দিকে চলে আসেন, আজকে এত লেট করলেন কেন? যদি আমার কিছু হয়ে যেত? জাংকুক তাকালো তার বইয়ের মুখের দিকে। এই শান্ত থেকে প্রথমবারের মতো একটু উচ্চস্বরে কথা বলতে শুনলো জাংকুক। কি হবে, এটা কি বাংলাদেশ নাকি? সমস্যাটা তো এখানে, এটা বাংলাদেশ না। এখানে তো আমার কেউই নাই। জাংকুক রাগান্বিত চোখে তাকালো তের দিকে। উত্তরটা তার একদমই পছন্দ হয়নি। এখানে তোমার কেউ নেই, বাংলাদেশে কে আছে তোমার? বাংলাদেশে তো আমার। আর কোনো কথা বলো না তে, সাথে সাথেই চুপ হয়ে গেল। জাংকুককে এরকম কথাটা বলাতে উচিত হয়নি সেটা বুঝতে পারে। নিজের মনের অজান্তেই কান্না করছে তে। কান্না করতে করতে তার নাক আর ঠোঁটের অবস্থা একেবারে ফুলে গিয়ে টইটুম্বর। জাংকুকের নজর যায় তার বইয়ের ফুলে যাওয়া ওষ্ঠাধরের দিকে, যা বরাবরের মতো জাংকুককে আকর্ষণ করে বেশ। তাকে মাথা থেকে পা পর্যন্ত এক পলকেই স্ক্যান করে নেয় জাংকুক। তার বইয়ের পরনে তার কাপড় চোপড়। 13 দিন হয়েছে তে এসেছে। তাকে এখনো ওরকম ভাবে সময় দেওয়া হয়নি, যার কারণে তার কাপড় চোপড় ঠিকঠাক ভাবে কিনে দিতে অক্ষম জাংকুক। জাংকুকের ঢোলা ঢালা কাপড় পরেই দাঁড়িয়ে আছে তে। তবু এই ঢোলা ঢোলা কাপড়ে দেখেও তেকে দেখার পরই জাংকুকের মনে অস্থিরতা বাড়তে থাকে। নিজেকে অনিয়ন্ত্রিত করতে চায় না জাংকুক, তাই তো তাড়াহুড়ো করে বেডরুমে গিয়ে কাপড়গুলো চেঞ্জ করে ফেরত আসলো ড্রয়িং রুমে খাবার খাওয়ার জন্য। অতক্ষণে কারেন্ট চলে এসেছে। তের কাপড়ের সামনে দিয়ে হালকা হালকা ভেজা ছিল। জাংকুক বৃষ্টিতে ভিজে ভিজে এসেছিল, যার কারণে জাংকুককে হাক করার ফলে তেও অনেকটা ভিজে গিয়েছে। তবে তে চেঞ্জ করে না, জাংকুকে খাবার সার্ভ করতে থাকে। জাংকুকের নজর যায় সেদিকে। কাপড় চেঞ্জ করে আসো, ঠান্ডা লাগবে তো। জি আচ্ছা। কথাটা বলা মাত্রই তে আর দেরি করে না, সাথে সাথে নিজের রুমে গিয়ে কাপড় চেঞ্জ করার জন্য প্রস্তুতি নিতে থাকে। জাংকুক খাবার খাচ্ছিল। খাবার খেতে খেতেই তার নজর গেল তার রুমের দিকে। আসলে তের রুমের মধ্যে একটা ড্রেসিং টেবিল আছে। ড্রেসিং টেবিলটা এরকম একটা জায়গায় বসানো যে রুমের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা রিফ্লেকশনের ফলে ডাইনিং রুম থেকে বোঝা যায়। জাংকুক তখন ডাইনিং টেবিল থেকে বসেছিল। ডাইনিং টেবিল থেকে তের রুমে কি হচ্ছে না হচ্ছে সেটা স্পষ্টভাবে জাংকুক দেখতে পাচ্ছিল। জাংকুক আর নিজের চোখ সরায় না, মুগ্ন নয়নে তাকিয়ে রাখে নিজের বইয়ের কর্মকাণ্ডের দিকে। তার কর্মকাণ্ড দেখে যাচ্ছে জাংকুক। এই কর্মকাণ্ড
কর্মকাণ্ড দেখতে দেখতে জাংকুকের মনের ভিতরে ঝড় বয়ে চলেছে, যেটা এখন নিয়ন্ত্রণ করতে গেলে জাংকুককে বেশ হিমশিম খেতে হবে। জাংকুকের এখন মন চাইছে তার বউকে খুব করে ভালোবাসতে, তবে এখানেই একটা সমস্যা, জাংকুক চেয়েও সেটা করতে পারছে না অতীতের একটা কারণে। তেকুকে যখন বিয়ে হয়েছিল তখন তের বয়স ছিল মাত্র 14। জাংকুকের মনে ছিল আবেগের ঝড়, সে আবেগের কারণে কাজকর্ম করতে গিয়ে তেকে ভালোবাসতে নেয় জাংকুক, তবে তে আর এই ভালোবাসা নিতে পারে না, তাই তো বাসর রাতে অসুস্থ হয়ে পড়ে, যেই কথাটা জানাজানি হয়ে যায় পুরো বিয়ে বাড়িতে। জাংকুকের সেদিন নিজের কাছে নিজেকে অনেক বেশি অপরাধী বলে মনে হচ্ছিল। জাংকুক সবসময় প্রাইভেসি পছন্দ করতো, তার এরকম প্রাইভেট কথা যে সবার সামনে এরকম ভাবে ফ্ল্যাশ হয়ে যাবে আর এরকম ভাবে মান সম্মানহানি হবে সেটা সে বুঝতে পারেনি। সে তো খারাপ কিছু করেনি, তবে মানুষ তো একটু বেশি ছড়ায়, তাই জাংকুকের দুর্নামও ছড়িয়ে পড়লো সব জায়গায়। এই থেকে জাংকুকের ফোবিয়া, এইসব থেকে। এরপর থেকে তের সাথে আর কোনো কিছু করে নাই জাংকুক, তার বড় হওয়ার অপেক্ষাতেই ছিল। এরপরে বিদেশ চলে আসলো, তাই তো তের সাথে এত বেশি একটা আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ আছে তাদের মধ্যে। তবে এখন তার মনের ভিতরে ঝড় বয়ে চলেছে। এই বইয়ের কর্মকাণ্ড দেখার পর জাংকুক এখন নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। তে সবেমাত্র কাপড় চেঞ্জ করে রুম থেকে বের হলো। জাংকুক তাকালো সেই দিকে, জাংকুকের চোখ একেবারে রক্তবর্ণ ধারণ করা। তে বুঝতে পারলো না জাংকুকের এরকম কর্মকাণ্ডের কারণ। জাংকুক সাথে সাথেই টেবিলে একটা থাপা মেরে সাথে সাথে রুমে চলে গিয়ে রুমটাকে লক করে ফেললো। তে অবাক হয়ে তাকিয়ে রইল জাংকুকের দিকে। হুট করে কি হলো এই মানুষটার? জাংকুক রুমে গিয়ে নিজের শার্টটাকে একলাই ছুঁড়ে মারলো মেঝের মধ্যে। খুব বেশি অস্বস্তি কাজ করছে জাংকুকের মাঝে। জাংকুক শুয়ে পড়লো, কোলবালিশকে জড়িয়ে ধরে। কোলবালিশকেই তে হিসেবে কল্পনা করতে লাগলো জাংকুক। এই অশান্ত মনকে শান্ত করতে জাংকুক নিজের হাতটাকেই ব্যবহার করলো এবং নিজেকে আস্তে আস্তে শান্ত করতে লাগলো। রাত তখন বেজে গেল প্রায় 3টা নাগাদ। তে এখনো ঘুম আসেনি। জাংকুকের কর্মকাণ্ড কোনোভাবেই তার মাথার মধ্যে আসছে না। হুট করে জাংকুকের এমন কি হলো যে সে রাগ দেখিয়ে রুমের ভিতরে চলে গেল? তের মনে জাংকুকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। সে কি অসুস্থ? আজকে তো বৃষ্টিতে ভিজেছিল, তার কি জ্বর এসেছে? এগুলো ভাবতে ভাবতেই তে গুটি গুটি পায়ে চলে গেল জাংকুকের রুমে। এই প্রথম জাংকুকের পারমিশন ছাড়া তার রুমে প্রবেশ করছে তে। জাংকুক প্রশস্ত হয়ে খাটের উপর শুয়ে আছে। তার হাজবেন্ডের এরকম বডি বিল্ডার বডি দেখে তে বরাবরের মতোই মুগ্ধ। আস্তে আস্তে জাংকুকের সামনে গেল, আলতো হাতে জাংকুকের কপালটা ছুঁয়ে দিল তে। আসলে জাংকুকের জ্বর এসেছে। নিজের কপালে তের হাত পেতেই জাংকুক নড়ে উঠল। তুমি এত রাতে? আপনি জ্বর এসেছে, আপনি একবার আমাকে বলবেন না? আপনি কি ছোট বাচ্চা? জাংকুক তাকালো তার বই চেহারা দিকে। তার বই চিন্তিত চেহারা দেখে জাংকুকের মনে একটা প্রশান্তির ঝড় বয়ে গেল। এদিকে তে আর বেশি দেরি করলো না, নিজের বই দায়িত্বটা পালন করতে শুরু করে দিল। জাংকুকে জলপটি দিয়ে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ এরকম যত্নের জলপটি দেওয়ার কারণে জাংকুকের শরীরের উষ্ণতা কমে গিয়েছে, তবে মনের উষ্ণতা বেড়ে গিয়ে বহুত দূরে এগিয়ে গেল। নিজের অনিয়ন্ত্রিত আত্মাকে নিয়ন্ত্রণে আনতে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগে জাংকুক। আপনার কি খুব খারাপ লাগছে? আমি ওষুধ এনে দেবো? হুট করে জাংকুক অনেকটাই বিরক্ত হয়ে গেল। থেকে একটা টান দিয়ে নিজে অনেকটাই কাছাকাছি নিয়ে এসে দাঁত কটমট করে বলতে লাগলো, এই নাপা ওষুধ কি কাজে আসবে আমার শরীরের সুস্থতার জন্য আমার বুকে প্রয়োজন। জাংকুকের ছায়া শুনে ভয়ে কম্পিত হয়ে যায় তের চোখের পাপড়ি, সাথে কাঁপতে লাগে তের ওষ্ঠাধর। জাংকুক সম্পূর্ণ জিনিসটা লক্ষ্য করে, ছেড়ে দিল তেকে। তে কিছু বলে না, নিশ্চুপ ভঙ্গিতে জাংকুকের খাটের পাশে বসে রইল চুপচাপ ভাবে। তের দৃষ্টি মেঝের দিকে চুপচাপ বসে আছে। জাংকুকের কথার ইঙ্গিত বুঝতে পারেনি এরকম কিন্তু না, তেও এখন সবই বুঝে। ব্যাপারটা বুঝতে পেরেছে তে, কিন্তু চুপচাপ বসে ছিল জাংকুকের পাশে। আমার শরীর এখন ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়বো, তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। কথাটা বলা মাত্রই জাংকুক শুয়ে পড়লো বালিশের উপর ভর দিয়ে। তে গেল না, জাংকুকের পাশে চুপচাপ বসে রইল। নিজের মনের ভিতরে অনেকটাই সাহস জুগিয়ে তে আলতো হাত দিয়ে জাংকুকের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জাংকুক অবাক হয়ে তাকালো তের দিকে। কি করছো এসব? নিজেকে মারতে চাও? আমি 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 আপনার সুস্থতা চাই। জাংকুক আলতো হাতে তের গাল দুটোকে চেপে ধরলো। তের চোখটা বন্ধ করে নিল। কম্পিত হচ্ছিল তের চোখের পাপড়ি, সাথে ওষ্ঠাধরও। জাংকুক আস্তে আস্তে তেকে বলতে লাগলো, আমার সুস্থতা চান আপনি? আমার সুস্থতা চাইতে গেলে আপনার সুস্থতার কিন্তু নিরাপত্তা থাকবে না। শুনলো তার স্বামীর কথা। তের মনের মধ্যে বয়ে চলেছে এক আজব ধরনের শিহরণ, যা তেকে অনেক যন্ত্রণা দিচ্ছে। এই যন্ত্রণা মেটাতে গেলে তার স্বামীকে প্রয়োজন এখন। তে নীরবতায় জাংকুককে পারমিশন দিয়ে দিল। নিজের স্ত্রীর কাছে অনুমতি পাওয়া মাত্রই জাংকুকের মধ্যে আশিক জিন ভর করতে শুরু করে দিল আশিক জিনের তাণ্ডব। সেই তাণ্ডবের ঝড়ে ভেসে যাচ্ছে তে, তবে সে তাণ্ডবের ঝড় সহ্য করতে লাগলো তে। প্রথমে তের অনেকটাই হিমশিম খেতে হয়েছিল ঝড়ের মুখে টিকে থাকতে, তবে আস্তে আস্তে তে সেটা সহ্য হয়ে গেল। ঝড়ের এই নিষ্ঠুর তাণ্ডব শেষ হলো 7:30টার দিকে। তে ঘুমিয়ে আছে। জাংকুক নিশ্চলক তাকিয়ে থাকলো তের ঘুমন্ত চেহারার দিকে, মায়াবী সেই চেহারা। এখন জাংকুক অনেক হ্যাপি, কারণ জাংকুকের মনের ভিতরে একটু আগে শীতল হাওয়া বয়ে চলেছে, যা কিনা 13 দিনের উষ্ণতা শেষ করে দিয়ে গেছে একেবারের জন্য। জাংকুক কেয়ারিং হাজবেন্ডের মতোই খাট থেকে উঠে গিয়ে প্রথমে শাওয়ারটা শেষ করলো। তে তখনও ঘুমিয়েছিল, জাংকুক আর থেকে ডিস্টার্ব করলো না। সাথে সাথে কিচেনে গিয়ে নিজের আত্মীয়ের জন্য নাস্তা বানাতে শুরু করে। তার ছোট্ট বউটা হয়তো অসুস্থ হবে, এই ভেবে জাংকুক তার জন্য হেলদি ব্রেকফাস্ট বানাতে শুরু করে। তে ঘুম ভাঙে 9:30টার দিকে। তে ঘুম থেকে উঠে আগে নিজেকে ফ্রেশ করে নেয়, অতঃপর ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে চলে যায় নাস্তা বানানোর জন্য। তখন জাংকুক তের জন্য
নাস্তা বানিয়ে টেবিলের উপর সার্ভ করছিল। জাঙ্কুককে দেখা মাত্রই তের গত রাতে তাণ্ডবের কথা মনে পড়ে যায়। সাথে সাথে লজ্জায় চোখটা নামিয়ে ফেলেতে জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পারে। জাঙ্কুকের নজর তের পায়ের দিকে। তে এখনো কি সুস্থ আছে, ঠিকঠাক ভাবে হাঁটতে পারছে কিনা এটাই নোটিস করলো। হ্যাঁ, তে সুস্থ। এটা দেখা মাত্রই জাঙ্কুকের মনে প্রশান্তির ঝড় বয়ে গেল। জাঙ্কুক চোখের ইশারায় তেকে নাস্তা করতে বললো। তেও সেই অনুযায়ী নাস্তা করতে শুরু করে। শরীর ঠিক আছে আপনার? জি, আমি আপনাকে কিছু মেডিসিন দিয়ে যাচ্ছি, সেগুলো টাইম টু টাইম খেয়ে ফেলবেন, কেমন? তে আর কোনো কিছু বলে না। জাঙ্কুক অতঃপর গাড়ি নিয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। রাস্তা দিয়ে যেতে যেতে জাঙ্কুকের চোখ পড়লো একটা শপিং মলের দিকে। জাঙ্কুকের মনে পড়ে গেল তার বউকে তো এখনো মার্কেট করে দেওয়া হয়নি। তার বউয়ের তো অনেক জিনিসপত্র লাগবে নাকি, আর কতদিন জাঙ্কুকের কাপড় চোপড় পরে ঘুরবে। সেই কথা সেই কাজ। জাঙ্কুক মার্কেটে গিয়ে তের জন্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র কিনে আনলো। রাতে জাঙ্কুক একগাদা শপিং মলের ব্যাগ নিয়ে রুমের ভিতরে প্রবেশ করলো। তে অবাক হয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের হাতের দিকে। শপিং এর জিনিসপত্র পছন্দ করে না এরকম নারী পৃথিবীতে খুব কমই আছে। তেও এর ব্যতিক্রম নয়। তে এত বেশি খুশি হয়ে গেল যে জাঙ্কুকের সামনে অনেক সুন্দর সুন্দর এক্সপ্রেশন দিয়ে কাপড়গুলো খুঁটিনাটি করে দেখতে লাগলো। তের মনে একটা জিনিস নাড়া দিয়ে উঠলো। কিছু জিনিস তো তার লাগবে যেটা জাঙ্কুকে বলতে পারবে না। পরবর্তী শপিং ব্যাগ খুলতেই তে নিজের কাঙ্ক্ষিত জিনিসটাও পেয়ে গেল। তবে আজব ভাবে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কিভাবে বুঝলো তার সাইজ কত? জাঙ্কুক এতক্ষণ মুগ্ধ নয়নে তার বইয়ের এক্সপ্রেশন গুলো দেখে যাচ্ছিল, কিন্তু এরকম এক্সপ্রেশন দেখার পর জাঙ্কুক সাথে সাথেই তার চোখ থেকে চোখটা সরিয়ে ফেললো। তে আর কোনো কিছু জিজ্ঞেস করলো না জাঙ্কুককে। শুনুন, ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর উপহারের জন্য। ধন্যবাদ তোমাকেও কাল রাতে আমাকে সুস্থ করে দেওয়ার জন্য। জাঙ্কুকের কথা লজ্জা পেয়ে তার সাথে সাথে চোখটা সরিয়ে ফেললো। অতঃপর নিজের ঘাড়ের মধ্যে জাঙ্কুকের আঙুলের স্পর্শ পেল। জাঙ্কুক হাতিয়ে দিচ্ছে তাই সেই সকল জায়গাতে যেখানে লাল বর্ণ ধারণ করে আছে। এই ক্ষতগুলোর কারণ একমাত্র জাঙ্কুক, তাই জাঙ্কুক সেখানে হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরে কিছু মলমও ডলে দিল সেই জায়গাগুলোতে। তাই কম্পনরত ঠোঁটের মধ্যে আরো বেশি কম্পন সৃষ্টি হতে লাগে। জাঙ্কুক ঠোঁটের এই কম্পন আর সহ্য করতে পারে না, কম্পন বন্ধ করে দিল। অতঃপর পুনরায় দুটি প্রাণ পাখি ডুব দিল একে অপরের হৃদ মাঝারে। দুটি প্রাণ ব্যস্ত হয়ে পড়লো এই মুহূর্তটাকে সারা জীবনের জন্য স্মরণীয় করতে। এভাবে পুনরায় তাণ্ডব ছড়ির সূচনা ঘটে, যা কিনা শেষ হয় 3:30টার দিকে। এভাবেই সময় কাটতে লাগলো। শেষ হয়ে গেল তাদের মধ্যকার এত বছরের দূরত্ব। তারা এখন একে অপরের সাথে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। তে প্রতিদিনই একটা জিনিস টেস্ট করে এবং টেস্টের রিপোর্ট পাওয়া মাত্রই তে একদম হতাশ হয়ে পড়ে। এই জিনিসটা জাঙ্কুক থেকে লুকানোই আছে। তে বলে না জাঙ্কুককে কোনো কিছুই। কাঙ্ক্ষিত জিনিসটা সত্যতা যাচাই করতে তে রামিয়া নামের ডক্টরের সাথে দেখা করে। সে ডক্টর তাকে জানায়, আপনি কখনোই, আমি আসলে বলতে পারছি না, মানে আপনি কখনোই মা হতে পারবেন না। তে কিছু বললো না, নির্বাক হয়ে গেল। তার পৃথিবীটা যেন শূন্য হয়ে পড়লো এক নিমিষে এই কথাটা শোনা মাত্রই। তে রিপোর্টগুলো নিয়ে বাসায় চলে আসে। পুরোটা রাস্তায় একটা কান্না করছে। বাসায় আসার পর চিৎকার করে কান্না করতে শুরু করে। জাঙ্কুক বাড়িতে তখন ছিল না, একলা বাড়িতেই। তে অনেক ধরনের চিন্তা ভাবনা তের মনের ভিতরে নাড়া দিচ্ছিল। জাঙ্কুক কথাটা জানার পর তাকে কি ছেড়ে দিবে? ছেড়ে দেওয়ারই তো কথা। তাছাড়া কোনো বাঙালি কি এরকম বকে নিয়ে আছে নাকি যার বাচ্চা হয় না? তো এখন কি করবে? জাঙ্কুকের তো মায়া পড়ে গেছে। সে তো জাঙ্কুককে ভালোবাসে। জাঙ্কুক যদি তাকে ছেড়ে দেয়, বিকল্প আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে জাঙ্কুকের দ্বিতীয় বিবাহ। কোনো পুরুষ মানুষ কি আর এই বকে নিয়ে থাকবে? বাচ্চা কাচ্চার জন্য, বংশবৃদ্ধির জন্য অবশ্যই দুইটা বিয়ে করবে, কিন্তু তে তো জাঙ্কুককে শেয়ার করতে পারবে না কারোর সাথে। এগুলো ভাবতে ভাবতে তে একেবারে ডিপ্রেশনে চলে গেল 1 ঘন্টার মধ্যেই। হুট করে ডোরবেলের আওয়াজ শুনলো তে, অর্থাৎ জাঙ্কুক চলে এসেছে। জাঙ্কুকের সামনে এভাবে যেতে পারবে না তে, তাই তো ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ তে এভাবেই ছিল। জাঙ্কুক অনেকক্ষণ অপেক্ষা করে দরজার বাইরে। দরজা না খোলার কারণে অবশেষে নিজের চাবিটা দিয়ে দরজাটা খুললো। জাঙ্কুক বুঝতে পারলো তে হয়তো ওয়াশরুমে আছে, কিন্তু খাটের উপরে এই কাগজটা দেখে জাঙ্কুক ভিড় পায়। সে রিপোর্টটা হাতে নেয়। হাতে নিয়ে বুঝতে পারে এটা কিসের রিপোর্ট। রিপোর্টটা পড়া মাত্রই জাঙ্কুকের পায়ের নিচ থেকে মাটিটা সরে যায়। জাঙ্কুক পুরো হতভম্ব হয়ে যায় তৎক্ষণাৎ। এখন তার কি রিঅ্যাকশন দেওয়া উচিত সেটা সেও বুঝতে পারছিল না। জাঙ্কুকের কষ্ট হচ্ছে খুব। সে নিজের কষ্টটাকে কারোর সামনে প্রকাশ করতে চায় না। তাই তো জাঙ্কুক রিপোর্টটা হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। গাড়ি নিয়ে একটা রাইড দিতে শুরু করে। একলা একলাই লং ড্রাইভে যাচ্ছিল নিজের দুঃখগুলোকে কমানোর জন্য। বাইরে থেকে কোনো সারা শব্দ না পেয়ে তে অবশেষে বাথরুম থেকে বের হয়। দেখতে পায় খাটের উপরে রিপোর্টটা নেই, অর্থাৎ জাঙ্কুক সবকিছু জেনে গিয়েছে। কিন্তু জাঙ্কুক তো কোথাও নেই। জাঙ্কুক খবরটা শোনা মাত্র তাকে কোনো কিছু না জিজ্ঞেস করে বাসা থেকে বেরিয়ে গেল। তার মানে জাঙ্কুক তাকে আর কখনোই অ্যাকসেপ্ট করবে না। এগুলো ভাবতে ভাবতেই তে কান্নায় ঢলে পড়ে। কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে নিজের রুমেই। জাঙ্কুক রাতে দেরি করে বাসায় ফেরত আসে। দেখতে পায় তে ঘুমিয়ে আছে। তে আর ডিস্টার্ব করে না, নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো জাঙ্কুক। সকালে জাঙ্কুকের ঘুম ভাঙে নিজের পায়ের কাছে কারো উপস্থিতি টের পেয়ে। দেখতে পায় তে তার পায়ের সামনে বসে বসে কান্না করছে। জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে রইল তের মুখের দিকে। কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন? আমাকে ছাড়বেন না জাঙ্কুক, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনি আমাকে ছাড়বেন না। আপনি চাইলে আরেকটা বিয়ে করতে। কথাটা বলতে গিয়ে আটকে গেল তে। কথাটা তার মুখ দিয়ে বের হচ্ছিল না, তাও তবু অনেক কষ্টে নিজের মুখ দিয়ে বের করলো। আপনি চাইলে আরেকটা বিয়ে করতে পারেন, আমি আপনাকে অনুমতি দিব, তাও আমাকে ছাড়বেন না। জাঙ্কুক এতক্ষণ নীরব হয়ে তের কথাগুলো শুনছিল। অবশেষে নীরবতা ভেঙে জাঙ্কুক বলে উঠলো, আরে
বাচ্চা কাচ্চার জন্য বিয়ে কে করে? আই ডোন্ট লাইক ইট, আই লাইক দ্য প্রসেসিং, ইউ নো। কথাটা বলা মাত্রই তেকে নিজের উপর উঠিয়ে ফেললো জাংকুক। তের মুড সুইং করানোর জন্য হয়তো বা জাংকুক সকাল সকাল তাণ্ডবের ঝড় শুরু করে দিল। তবে আজকে তাণ্ডবের ঝড়ে তের আর কোনো কষ্ট হলো না, বরঞ্চ প্রশান্তি মিলল। ঝড়ের কাজ শেষে জাংকুক অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তবে তে নিজের মনকে মানাতে পারছিল না। এখানে তো নিজেরও স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। তার তো মন খারাপ, সে কখনো মাতৃত্বের স্বাদ পাবে না, এটা ভাবতেই তার বুকে সবসময় ভূমিকম্পের সৃষ্টি হয়। তে নিজেকে আর সহ্য করতে পারছিল না। এভাবেই কাটতে লাগলো দিন। তে টেনশনে অনেকটাই শুকিয়ে গিয়েছে, তার মন সবসময় খারাপ থাকে। তাই জাংকুক ভাবলো অফিসে ছুটি নিয়ে বাংলাদেশ থেকে একটু ঘুরে আসা যাক। হলো তাই 15 দিনের ছুটিতেই তারা বাংলাদেশে চলে গেল। তে একটু মনটা ভালো হচ্ছিল, অনেক মানুষকে দেখতে পাচ্ছে, আপনজনদের সাথে আড্ডা মেতে উঠেছে সবাই। আমি তোরা মিষ্টি মুখ করি না, আমি প্রেগন্যান্ট না, মিষ্টি খা মিষ্টি খা। হ্যাঁ রে ভাবি, তোমরা সোনাগরীকে দায়িত্ব কবে থেকে পালন করবা? হ্যাঁ, দেখতেই পারতেছো বাংলাদেশের জনসংখ্যা কত বেশি, এর মধ্যে তোমরা আরো ফুটবল টিম বানাইতেছো। চুপ থাক, যতদিন বাচ্চার বাপ না হবে ততদিন বুঝবি না, বুঝছো? তোরা কি বুঝোস মাতৃত্ববোধের শান্তি? এগুলো শুধু মেয়েরাই বুঝে, তাই না? জিমিনের কথাটা বলতে দেরি হলো, তবে তের চোখ থেকে পানি পড়তে দেরি হলো না। তে সবার সামনে থেকে সেখান থেকে চলে যায়। ব্যাপারটা সবার কাছে কেমন জানি লাগলো, বিশেষ করে জাংকুকের মায়ের চোখে। সঠিক ঘটনাটাই তিনি একেবারে সন্দেহ করে বসলেন। তেকে গিয়ে একান্তে জিজ্ঞেস করে ফেললেন। তে সাথে সাথে তার শাশুড়ির কাছে সবকিছু স্বীকারোক্তি দেয়। তার শাশুড়ি তাকে সান্ত্বনাও দিল না, অবশ্য দুঃখ পালন করলো না, সাথে সাথে রুম থেকে বেরিয়ে গেল। তে সেখানে আবারও কান্নায় ঢলে পড়লো। আমার আর এসব ভালো লাগতেছে না। আমি তো বলছি আমার কোনো বাচ্চা কাচ্চা লাগবে না, তোমার তো চোখের পানি কিসের কারণে? আমার তো লাগবে না, আমি কি এখন নিজের দুঃখ প্রকাশ করতে পারবো না? এখন কি কান্না করলে দোষ হয়ে যাবে আমার? ভালো তো করেন কান্না, একা একা না, একটা মাইক কিনে দিন, মাইকে বসে বসে কান্না করেন আর সবাই জানায় দেন। এই কথা বলা মাত্রই জাংকুক রাগান্বিত হয়ে সে রুম থেকে বেরিয়ে গেল। রাত তখন 9:30 বাজে। জাংকুকের আসার এখনো খবর নেই। তে এতক্ষণ নিশ্চুপভাবেই নিজের রুমে বন্দি ছিল। তবে এখন তের মনে হলো বাইরে যাওয়া উচিত। তাই তো তে এমনিতেই অন্যদের সাথে কথা বলার জন্য রুম থেকে বের হয়। কিচেনের দিকে যেতেই তে তার শাশুড়ি আর জিমিনের কথোপকথন শুনতে পায়। তোমার খালাতো বোন আয়ুর সাথে কথা বলো, ওর পরিবারে প্রস্তাব পাঠাবো জাংকুকের জন্য। কিন্তু আম্মা, জাংকুকের তো বিয়ে হয়েছে আর ও তো মনে হয় বিয়েতে রাজি না, আর বিয়ে করবেও না। আরে এখন হচ্ছে আবেগী বয়স, প্রথম বয়ে আবেগে আছে। এই আবেগ 2 দিন পর বাচ্চা না হলে এমনি ছুটে যাবো। এর চেয়ে ভালো 2 নম্বর বিয়ে অন্য কারো করার আগে আমরা কোনো ভালো মেয়ে ধরে বিয়ে দিয়ে দিই, সমস্যা নেই। আয়ুরও বললো দ্বিতীয় বিয়ে হয়েছে তো কি হয়েছে, তেরে যত কিছু দিছি এর 3 গুণ বেশি সম্পত্তি দিব ওরে, বুঝছো? আমার তের কি হবে? আর তাছাড়া আমার খালাতো বোন কি সতীনের সংসার করতে রাজি হবে নাকি? আরে ধুরো, সতীনের সংসার কই? তেরে তো বিয়ের পর আমার কাছে রেখে দেবো, বুঝো না? পোলারে বিয়ে করেছি ফলহীন গাছের লোকে, এখন আমার পোলারের জীবনের শেষ। তেরে আমি নিজের কাছে রেখে দেবো, ফায়া তো দিতে পারবো না। আর আয়ুর সাথে না হয় জাংকুক বিদেশ চলে যাবো। আড়াল থেকে কথাগুলো শুনে তে আত্মা পর্যন্ত কেঁপে গেল। যেখানে জাংকুকের ভাগ্যে অন্য কাউকে দিতে নারাজ, সেখানে জাংকুকে ছাড়া পুরোটা জীবন কাটানো তো তের পক্ষে অসম্ভব। মনের মধ্যে সাহস জুগিয়ে তে বলে উঠলো, এসব চিন্তা ভাবনা বাদ দেন, উনি আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। বিয়ে করবে না নাকি তুমি করতে দিবে না, কোনটা? আচ্ছা আমার ছেলের কি দোষ বলো তো? তেই তোমার কি মারা হয় না? আমার ছেলে কোনোদিন বাচ্চা কাচ্চা দিতে পারবে না, ওরে পিতৃত্বের সুখ থেকে বঞ্চিত করতেছো। তোমার কি মনে হচ্ছে না তুমি অন্যায় করছো? অন্যায় হইলে অন্যায়, আমি ওনার ভাগ কাউরে দিতে পারবো না, বুঝছেন আপনি? আপনি এইসব চিন্তা ভাবনা বাদ দেন, উনি আমাকে বলছে উনি কাউকে বিয়ে করবেন না। আর তাছাড়া জাংকুকের কোনো বাচ্চা কাচ্চারও দরকার নেই, উনি আমাকে বলছে কোনো বাচ্চা কাচ্চার দরকার নেই। আরে এটা তো আমার ছেলে ভদ্রতার খাতিরে বলছে, তোমার দেওয়ার সামর্থ্য নাই, এর জন্য ওর চাই নাই। এই কথা শুনে তের মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না, চুপ হয়ে গেল। সেখানেই কোনো কিছু বলার মতো ছিল না। এখানেই জিনের মতো বুদ্ধিমতী মহিলা সবচেয়ে ডেঞ্জারাস চালটা চালেন। যেখানে রাগ দেখিয়ে কাজ হয় না, সেখানে ইমোশন দিয়ে সব কাজ করানো সম্ভব। তিনি এমনটাই করলেন। দেখো, স্ত্রী হিসেবে তোমার দায়িত্ব নিজের স্বামীর সকল চাহিদা পূরণ করার। তুমি তোর পরিবার বাড়াতে পারবে না, এটা তো এখন সম্ভব না। তাই তোমার কি দায়িত্ব না জাংকুককে আরেকজনের সাথে বিয়ে দিয়ে ওর পরিবারের চাহিদাটা পূরণ করার? আর তাছাড়া আমার ছেলে তো রঙ্গ বিরঙ্গ করে আরেকটা বিয়ে করতেছে না, তুমি ওরে দিতে পারতেছো না, তাই আরেকটা বিয়ে করতেছে। দেখো তে, যা বলতেছি তোমার ভালোর জন্যই বলতেছি। এখন জাংকুক তোমার প্রেমের মগ্ন, আবেগের মধ্যে আছে। আবেগ 2 দিন পর উড়াল মারবে, তখন আরেকটা বিয়ে করবে বাচ্চা কাচ্চার জন্য। তখন তোমার কি হবে? আমরা যদি তোমাকে একসেপ্ট না করি তাহলে তো রাস্তা রাস্তায় ঘুরবা। এর চেয়ে ভালো এখন আমি বলতেছি আরেকটা বিয়ে দিয়ে দিই, তুমি সারা জীবন আমার মেয়ে হয়ে থাকবা। তে আর কিছু ভাবতে পারছে না ভবিষ্যতের কথা। ভবিষ্যতে কি হবে সেগুলো ভাবতে গেলে তে আরো বেশি ডিপ্রেশনে চলে যাবে। বর্তমানে জাংকুককে হারানোর ভয় তে একেবারে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। সে তো কোনোভাবেই জাংকুককে হারাতে চায় না। দেখো তে, আমার যা বলার ছিল তা আমি বলেছি, এখন সবকিছু তোমার বিবেকের উপর। যদি তুমি একজন প্রকৃত স্ত্রী হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ছেলেকে আরেকটা বিয়ে করার অনুমতি দিবে। রাত 10টা থেকে জাংকুক বন্ধুদের সাথে আড্ডা শেষ করে অবশেষে বাড়িতে ফিরলো। বাড়িতে ফিরতেই দেখতে পেল ড্রয়িং রুমে সবাই তার জন্য অপেক্ষা করে যাচ্ছে। আয় বাবা, তোর কাছ থেকে লুকানোর তো কোনো কিছু নাই, তো তুই যদি রাজি থাকিস তাহলে জিমিনে খালাতো বোন আয়ুর সাথে তোর বিয়েটা ঠিক করি। কথাটি শুনে জাংকুক সবার আগে তাকালো তের দিকে। তে তখনও ড্রয়িং রুমে সবার সামনে নিশ্চুপভাবেই বসেছিল, কোনো কথাবার্তা নেই তার। আরে বাবা, তের কথা চিন্তা করিস না, ও রাজি। তে বলছে তোর বিয়ে করলে ওর কোনো অসুবিধা নেই, ও দেখেন আমাদের সাথে ভালোই থাকবে। এতদিন ছিল না, ও বিয়েতে রাজি থাকলে ওর সাথে বিয়েটা দাও, আমি কাউকে বিয়ে করতেছি না। কিন্তু বাবা, বাস মা, অনেক হয়েছে, বলুন তো কাউকে বিয়ে করবো না মানে কাউকে বিয়ে করবো না। একটা বিয়ে করছি না, কয় বিয়ে দিতে চাও আমারে?
ছেলের হাতে ছাড়ি খেয়ে মাথাটা খারাপ হয়ে গেল জিনের, সাথে সাথে সবার সামনে থেকে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। একটু আগে ফোন দিয়ে সবাই বলে দিছস না, সবকিছু জাঙ্কুকে বলছস, এই জন্যই তো বিয়েতে রাজি হইতেছে না। তোর তো বাচ্চা ভাইপা ঝড় ঝড় ভাবছিলাম, এখন তো তুই দেখিস মিসকা শয়তান। আম্মা, আমার বইয়ের হাত তো আর অধিকার কে দিস আপনারে? ওরে বাবা, তুই নিজের এখন ছেলের বউকে শাসন করতে পারবো না? আমার বউকে শাসন করার আপনি কে? এই জায়গাতে উপস্থিত একমাত্র লিগ্যাল গার্জিয়ান আমি। আমারই অধিকার আছে শুধুমাত্র থেকে শাসন করার আর থেকে ভালোবাসার। কথাটি বলা মাত্রই জাঙ্কুক সবার সামনে এদের হাতটা চেপে ধরলো। চলো রুমে চলো, ভাবি অনেক খিদা লাগছে, আমাদের খাবারটা রুমের মধ্যে পাঠিয়ে দিবেন। আর হ্যাঁ, একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, বিয়ে খাওয়ার সব যদি বেশি জায়গা থাকে তাহলে ডোন্ট ওয়ারি, এই ইচ্ছাটাও পূরণ করবো আপনাকে। এই তেরে আরেকবার বিয়ে করবো, এরপর না হয় আমাকে বিয়ে খালেন, সমস্যা নেই। কথাটা বলে জাঙ্কুক ডেকে নিয়ে রুমে চলে গেল। তে তখনও মগ্ন নয়নে জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। এত বেশি রাগী অবস্থাতে জাঙ্কুককে এর আগে কখনোই দেখেনি। এমনি ভাবলার মতো তাকানো দেখা লুঙ্গিটা বাইর করো আমার। সারা বন্ধুগুলোকে ক্যারাম খেলা কাপড়ের অবস্থা একেবারে খারাপ। রাতের খাওয়া দাওয়া শেষ করে জাঙ্কুক একটা বাথ নেওয়ার পর রুমের ভিতরে ঘুমাতে আসলো। শুয়ে পড়বে তের সাথে। ঠিক সেই সময় জাঙ্কুক অনুভব করলো তে তার পায়ের সামনে বসে আছে। আমার অন্ধকার জীবনের একমাত্র আলো আপনি, আমার বেঁচে থাকার একমাত্র কারণ আপনি। আপনার কাছে একটা নিবেদন করবো, কখনো আমাকে ছেড়ে যাবেন না। বিশ্বাস করতে মন চাইছে তোমার কানের মধ্যে এখন একটা থাপ্পড় মারি। রাতের বেলা কান্নাকাটি, কিন্তু তোমার কবিতা শুনে মনটা ঠান্ডা হয়ে গেল। তে উত্তরে কিছু বললো না, চুপচাপ তাকিয়ে রইল জাঙ্কুকের ওই নয়নের দিকে। আবারও এরকম কান্না করতেছেন, কোন দুঃখে? হ্যাঁ, আম্মু কিছু বলছে? আমাকে ভয় পান আপনি? আমি শুধু আপনাকে হারাইতে ভয় পাই। ভালো ভালো, তবে আমি ভয় পাই না। কারণ কি জানেন? কারণ আমি তো কখনো আপনাকে হারাবোই না। কথাটা বলা মাত্রই জাঙ্কুক একটা হ্যাচ কারণ দিয়ে থেকে নিজের সাথে মিশিয়ে ফেললো। আজকের দিনে ঝড়টা ছিল সবচেয়ে বেশি তীব্র। এত জোরালো ঝড় বয়ে গেল যে বাহির পর্যন্ত স্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছিল। আজকে তো সকালে ঘুম থেকে উঠে জিমিনের সাথে সবার জন্য নাস্তা বানাতে শুরু করে। তে রাতের ঝড়ের প্রবাহের দাগগুলো তের শরীরে স্পষ্টই বোঝা যাচ্ছিল, যা দেখে জিমিন হেসে ফেললো। আজকাল রাতে ঝড়ের তুফানের যন্ত্রণায় ঠিকঠাক ভাবে ঘুমাইতে পারি না। কি বলেন ভাবি, ঝড় কখন এলো? আমি তো কিছু টের পেলাম না। টের পাবা কেমনে? যারা ঝড় বানায় তারা কি ঝড়ের টের পায়? ভুক্তভোগী তো আমাদের মতো সাধারণ মানুষ, ঝড় তুফানের যন্ত্রণায় ঠিকঠাক ঘুমাইতে পারি না। এইসব ঝড়ের কথা বাদ দাও জিমিন, এইসব ঝড় হচ্ছে আকার না, নিজেদের কামে আসে না মানুষের। আপনার ঝড় করে মানুষের সেবা করতাম না? করে নাই তো, আমার ছোট তো আকার মেয়ে ছিল, যাকে তোর মতো আকের মারে জন্ম দিয়েছি। সবই কপাল আম্মা, আমারই দেখেন আমার কপাল কত খারাপ। এতদিন পর বোর্ডারে নিয়ে বিদেশ থেকে আইলাম। কই আমার মা আমারে আর আমার বোর্ডে যত করে খাওয়াইবো দাওয়াইবো না, ওনটা আমরে দেখতে পারে না। কথায় কথায় খালি কথা শোনায়। যাও, তোমার আর দুঃখের কথা শোনাম না। ভাবি কি লাগছে, খাওয়ান দেন। তে কফি দিও তো। নিজের স্বামীর জন্য কফি বানাতে শুরু করে দেয়। তার শাশুড়ি আসলে ছিল তাকে একটু খোটা দিয়ে কথা শোনা দেয়, কিন্তু তার প্রোটেক্টিভ হাজবেন্ডের কারণে সেটা আর হলো না। এটা ভাবতেই তার মুখে একটা বিগ স্মাইল চলে আসে। জাঙ্কুক নাস্তা পানি শেষ করার পর নিজের বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হলো। জিন আর অপেক্ষা করলো না, সাথে সাথে তের রুমে চলে গেল। এবার যে একা না, কয়েকটা বয়স্ক মহিলাকেও এনেছে। তারা হয়তো সম্ভবত কোনো কবিরাজ হবেন। আম্মা, এইসব কি কি আবার কবিরাজের চিকিৎসা? আমার পোলাডারে তো 2 বিয়ে করতে দিলে না, এখন অন্তত আমার কবিরাজের চিকিৎসাটা করতে দেয়। জাঙ্কুককে কিন্তু কিচ্ছু বলবি না, খবরদার। ও বাবা গো বাবি, আপনার ছেলের বই পেটে 7 কিট্টু 7 প্যাচ, বুঝলেন? এই 7 প্যাচে 7 কিট্টু খুলতে 7 দিন সময় লাগবে। 7 দিন ওরে আমার কাছে পাঠাই দিন, সাথে 70,000 টাকাও। 70,000 টাকা একসাথে দিব না, প্রথমে 40,000 দিব। 40,000 মধ্যে প্রেগন্যান্সি রিপোর্ট লাগবে। প্রেগন্যান্সি রিপোর্ট পাইলে বাকি টাকা দিয়ে দিব, বুঝলেন? ও বাবা গো, এটার কি আপনি সবজির বাজার পাইছেন নাকি? 70,000 টাকা একসাথে দিতে হবে। আপনার মতো নিতে গেলে প্রেগন্যান্সি রিপোর্ট পাবেন, বাচ্চা পাবেন না। ও আচ্ছা, তাই নাকি? আর যদি 70,000 টাকা একসাথে দিই তাহলে বাচ্চা হবে? আরে হবে না, মানে 100% হবে। তোমার জামাই তোমার সাথে শোক না করলেও হবে, আমি বাচ্চা নাই দেবো, বুঝছো? 70,000 টাকা তোরে 70,000 তো তোর, 7 পয়সা দিব না। বুড়ি ঘর বুড়ি, যা ভাগ। ও বাবা গো বাবি, আপনার এই ছেলের মধ্যে প্রেমে পড়ার 5 কিট্টু 50,000। বুড়ি তোর গলার মধ্যে আমি কিট্টু মারার আগে যা ভাগ, আমার বাসা থেকে ভাগ। আরে বাবা কি করতেছো? শুনি তো। আরে মা চুপ থাকো তো, তোমার না বলছি এসব ব্যাপারে আর আসবে না। আমার বাচ্চা হোক বা না হোক সেটা আল্লাহর হাতে। তুমি কি ধরো, সারা ভুল আমারই হয়েছে। ওরে না এখানে আসাই উচিত হয়নি, এর চেয়ে তো বিদেশি ভালো ছিলাম আমরা। আজকেই চলে যাবো। জাঙ্কুক রেগে আছে দেখে তে জাঙ্কুককে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জাঙ্কুক আজকে আর কোনো কিছু বুঝতে চাইলো না। রাতারাতি টিকিট কেটে একেবারে ফ্লাইট নিয়ে নিল। সুখ দুঃখের মাঝারে কেটে গেল 4টা বছর। জাঙ্কুক চিন্তিতভাবে করিডোরে হাঁটা চলে দিচ্ছে। তার হৃদস্পন্দন বারবার থেমে যাচ্ছে। যদিও ডক্টরকে আগে থেকে বলে রেখেছে জাঙ্কুক সিচুয়েশন ক্রিটিক্যাল হয়ে গেলে যেন মাকে আগে বাঁচানো হয়, তবে তাও জাঙ্কুকের মনে অজানা ভয় কাজ করে যাচ্ছে। হুট করে জোরালো কোনো বাচ্চার কান্নার আওয়াজ জাঙ্কুকের কানে বাজলো। কংগ্রাচুলেশনস ডিয়ার জাঙ্কুক, আপনার মেয়ে সন্তান হয়েছে। মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছেন। অতিরিক্ত আনন্দের পর্যায়ে মানুষ হাসতে পারে না, কান্না করে দেয়। জাঙ্কুকের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হলো। একজন পুরুষ মানুষ হয়েও চোখ থেকে পানি টলমল করে পড়তে লাগলো মহা আনন্দে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাঙ্কুক নিজেকে সামনে নিল। অতঃপর তার বউ আর বাচ্চা ক্যাবিনের দিকে অগ্রসর হলো। তে অজ্ঞান অবস্থাতে শুয়েছিল। তার বুকের উপর শুয়ে আছে তাদের আগত সন্তান।
জাঙ্কুক তাদের দুজনের দিকে তাকিয়ে স্নিগ্ধ হেসে জাস্ট একটা কথাই বললো, আমার পূর্ণতা। সো হে মাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই অংশটা আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। এই স্টোরিটাকে তোমরা 10 এর মধ্যে কত দিবা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম স্টোরি আমার মনে হয় আমি এরকম সফট লাভ স্টোরি প্রথম দিলাম, কারণ আমি বেশিরভাগ তো জানোই যারা আমার চ্যানেলে রেগুলার, আমি হয়তো বা ফানি কন্টেন্ট দিই আর নাহলে সুপার ডুপার খেলাধুলার কন্টেন্ট দিই, বাট এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি একটু সফট কন্টেন্ট দিলাম। আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে। আর কি আর বলবো, এটা আসলে এই গল্পটা আমি আমাদের সমাজের উপর ভিত্তি করে বানিয়েছি, কারণ এরকম স্টোরি অ্যাভেলেবেল। এই স্টোরিটা কিন্তু অসাধারণ কোনো কিছু না, জাস্ট লোকাল একটা কাহিনী, লোকাল একটা সাধারণ ঘটনা যেটা আমাদের সমাজে প্রায় ঘটে চলেছে। এরকম কাহিনী অনেক আছে, বাট এখানে যেমন শাশুড়িটা খারাপ লাগলেও বাস্তবে কিন্তু শাশুড়িটা আরো বেশি খারাপ হয়। আর জাঙ্কুকের মতো পুরুষ তো খুব কমই পাওয়া যায়। বাস্তবে তো আমাদের সমাজে হচ্ছে কি বউ ভালো থাকলেও বউ রেখে আরেকটা বিয়ে করে, আর এই জায়গায় তো জাঙ্কুক মানে জেন্টলম্যান ছিল। এরকম জেন্টলম্যান খুবই কম, আর জিনের মতো শাশুড়িও কম, কারণ অন্যান্য শাশুড়িরা দেখা যায় বাস্তবে যদি ধরি তাহলে কথা হচ্ছে যে তোর বাচ্চা হচ্ছে না, তার মানে আমার ছেলে আমি আরেকটা বিয়ে করাবো, তুই তোর পথ দেখ, তুই কেন শ্বশুর বাড়িতে থাকবি, কিংবা কেন বা তুই আমার ছেলের কাছে থাকবি, এরকম টাইপের মেন্টালিটি হয়। বাট আমি একটু পজিটিভলি দেখানোর চেষ্টা করছি। যাই হোক, ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি মন অনেক বেশি খারাপ থাকে তাহলে আমার সাজেশন, আমি কালকে যে ভিডিও আপলোড করছি সেটা দেখো, এই ভিডিওটা দেখো, 100% শিওর তোমাদের মন ভালো হইতে বাধ্য। সো ভালো থাকো, সুস্থ থাকো, নিজেকে ফোটা হেফাজতে রাখো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।